হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অনার্স। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এবং বিবিএস পাস অর্থাৎ যারা ডিগ্রি কোর্সে আছো এদের সেকেন্ড ইয়ারের একটা সাবজেক্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আমরা আজকের লেকচার 2 অর্থাৎ 2 নম্বর ক্লাসটা নেব। প্রথম ক্লাসে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের পুরো সিলেবাসটা সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি, কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন হতে পারে এবং কোন টাইপের কোশ্চেন থাকতে পারে, মোটামুটি সিলেবাস সম্পর্কে একটা ধারণা আমরা এর আগে নিয়েছি। আজকে আমরা এই অধ্যায়টা সম্পর্কে বিস্তারিতভাবে এই সাবজেক্টের অধ্যায়গুলো সম্পর্কে আলোচনা করব। আজকে সেই আলোচনা হচ্ছে আজকে প্রথম দিন। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো চ্যাপ্টারের নামটা আগে জানতে হবে। চ্যাপ্টারের নামটা হচ্ছে একটু বড়, প্লান্ট অ্যাসেট, প্লান্ট সম্পত্তি। এরপরটা আছে ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ, এবং ইনট্যাঞ্জিবল অ্যাসেটস অর্থাৎ অস্পর্শনীয় সম্পত্তি। তো আমরা এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা যে তিনটা পার্ট এখানে আছে। একটা হচ্ছে প্লান্ট অ্যাসেট, একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদ, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস অর্থাৎ অস্পর্শনীয় সম্পত্তি। তো আমরা এই অধ্যায়টা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নেব এই অধ্যায় থেকে কোন কোন ক্যাটাগরির কোশ্চেন হতে পারে, কি কি বিষয় বোর্ড পরীক্ষার প্রশ্ন অন্তর্ভুক্ত থাকতে পারে। এই অধ্যায়টা সম্পর্কে ইতিপূর্বে তোমাদের নিশ্চয় ধারণা আছে। একাদশ শ্রেণীতে, দ্বাদশ শ্রেণীতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে অষ্টম অধ্যায়ের যে অধ্যায়টা ছিল আমাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, হুবহু সেই অধ্যায়টা আমাদের বিবিএস সেকেন্ড ইয়ারে অথবা বিবিএস সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নামে আছে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে দেখতে হবে যে প্রশ্নের ধরন জাতীয় বিশ্ববিদ্যালয় কোন ধরনের কোশ্চেন এখানে সেট আপ করে। তো সেই কোশ্চেনের সেট আপগুলো আমরা প্রথমে দেখে নেব। আর এখান থেকে বিগত বছরগুলোতে আমাদের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি অনার্স এবং ডিগ্রিতে, তাহলে দেখব যে এখান থেকে মোটামুটি পার্ট বি, সি অথবা এতেও আমাদের এখান থেকে কোশ্চেন হয়। আমরা যদি বিবি অনার্সের লাস্ট বছরের কোশ্চেনটা দেখি অর্থাৎ 2019 সালে, সেখানে দেখতে পাবো যে এই একটা মাত্র অধ্যায় থেকে তোমাদের 18 মার্কের কোশ্চেন সেট আপ হয়েছে। অর্থাৎ পার্ট বিতে একটা থিওরি এসেছে 4 নম্বরের জন্য, একটা গাণিতিক সমস্যা এসেছে 4 নম্বরের জন্য, এবং পার্ট সিতে একটা 10 নম্বরের অঙ্ক এসেছে, এবং পার্ট এতে দুটো একটা সংজ্ঞা এসেছে। তো যাই হোক, আমাদের প্রতি বছর যেহেতু কোশ্চেন হয় এখান থেকে, এই অধ্যায়টার গুরুত্ব আমাদের কাছে নিশ্চয়ই একটু বেশি। আর যারা ডিগ্রিতে আছো, ডিগ্রিতে অলরেডি আমাদের 2টা ইয়ার হয়ে গেছে। একটা সেকেন্ড ইয়ার ওল্ড, একটা সেকেন্ড ইয়ার নিউ। সেকেন্ড ইয়ার ওল্ড যেটা আছে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি করোনা ভাইরাসের কারণে সেই পরীক্ষাটা স্থগিত হয়ে গেছে। তো আরেকটা নিউ সেকেন্ড ইয়ার, যারা কেবলমাত্র ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ করে সেকেন্ড ইয়ারে ভর্তির অপেক্ষা বা ফার্স্ট ইয়ার রেজাল্টের অপেক্ষায় আছো। তো যাই হোক, আমাদের সবার জন্য অধ্যায়টা কমন, যেহেতু প্রতি বছর কোশ্চেন হয়। তো প্রথম ধাপটা আমাদের কস্ট অফ দ্য মেশিন। এই জিনিসটা আমাদের প্রায় আসে। কস্ট অফ দ্য মেশিন অথবা ট্রাক থাকতে পারে অথবা ইকুইপমেন্ট থাকতে পারে, এখানে অনেকগুলো আইটেম এখানে আমাদের থাকতে পারে। তো যাই হোক, কস্ট অফ দ্য মেশিন অথবা ট্রাক কিভাবে বের করি আমরা একটু বুঝিয়ে দিই। তুমি ধরে নাও যে একটা মেশিন তুমি ঢাকা থেকে ক্রয় করলে অথবা চিটাগাং থেকে ক্রয় করলে, মেশিনটার দাম হলো 5 লক্ষ টাকা। এই মেশিনটা ধরো আমি ধামরাইতে নিয়ে আসবো, এখানে আনয়ন খরচ হলো 5,000 টাকা, মেশিনটা বসাতে আমাদের খরচ হলো 2,000 টাকা। তাহলে সমস্ত মূল্যগুলো মেশিনের সাথে কি হবে, সংযুক্ত হবে। অর্থাৎ মেশিনের ক্রয় মূল্য থেকে শুরু করে নিয়ে মেশিনের আনুষঙ্গিক যত খরচগুলো যাবে, আনয়ন খরচ অথবা বহন খরচ যাকে বলি আমরা, সেটা আবার একটা সংস্থাপন খরচ, এই খরচগুলো আমাদের কি করতে হবে, সংযুক্ত করে সমস্ত মূল্যের যে এইটা বের হবে সেটাই আমাদের কি কস্ট অফ দ্য মেশিন অথবা ট্রাক। এরপরটা হলো একটু দেখো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন।
সে বার্ষিক অবচয় আমাদের বের করা লাগতে পারে। তো এটা হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে এখানে আছে, পদ্ধতিগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলি। কতগুলো পদ্ধতি এখানে আছে। বার্ষিক অবচয় আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে বের করা শিখেছি। এরপর আরেকটা জিনিস এখানে চাইতে পারে ডেপ্রিসিয়েবল ভ্যালু। ডেপ্রিসিয়েবল ভ্যালুটা একটু লক্ষ্য করবে। সেটা হচ্ছে আমাদের মেশিনের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যা থাকে। ধরে নিলাম মেশিনের ক্রয় মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা, আর আমাদের এখানে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 20,000 টাকা। তাহলে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু হবে কত? 5 লক্ষ থেকে 20,000 টাকা বাদ দিলে থাকে 4,80,000 টাকা। এটা হবে ডেপ্রিসিয়েবল ভ্যালু। তো আরেকটা জিনিস আছে, সেটা হলো আমাদের আসতে পারে ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট। প্রতি ইউনিটের জন্য কত টাকা করা হবে? ডেপ্রিসিয়েশন অবশ্যই খরচ, প্রতি ইউনিটের অবশ্যই খরচ হবে। সেটা আমাদের পরীক্ষায় প্রশ্নে চাইতে পারে, সেটা আমাদের আসে মাঝে মাঝে। আরেকটা আছে ডেপ্রিসিয়েশন শিডিউল। তোমাদের নিশ্চয় মনে আছে কিনা, অবশ্যই তালিকা নামে আমরা একটা তালিকা করতাম ইন্টারমিডিয়েটে। সেই তালিকাটাই কিন্তু এখানে আমাদের পরীক্ষার মধ্যে আসে। এরপরেরটা হলো আমাদের কি আসে? জেনারেল জার্নাল। তোমাদের নিশ্চয় মনে আছে কিনা, যে লেভেলে আমাদের ইন্টারমিডিয়েটে কোশ্চেন হতো, কোশ্চেনের ধরনটা প্রায় কিন্তু সেম আমাদের অনার্স বা ডিগ্রি লেভেলও আসে। সেই জাবেদা, সেই খতিয়ান, আমরা জানি যে 3টা জাবেদার আইটেম সেখানে ছিল। একটা ছিল মেশিন ক্রয় সংক্রান্ত জাবেদা। মেশিনের ক্রয়ের ক্ষেত্রে আমাদের জাবেদাটা ছিল কি যেন, যে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি নগদে ক্রয় করতাম, ব্যাংকের সাহায্যে ক্রয় করলে ব্যাংক ক্রেডিট হয়ে যেত। আরেকটা ছিল অবচয়ের জাবেদা, আরেকটা ছিল হচ্ছে আয় সারাংশের জাবেদা। তো যাই হোক, আমাদের সেই জাবেদাগুলাই, সেই খতিয়ানগুলাই আছে এখানে। শুধুমাত্র বাংলার জায়গায় কিসে হবে? ইংলিশে পোস্টিং দিতে হবে, আর কিচ্ছু না। তো সেগুলো আমরা ইনশাল্লাহ ফার্স্ট ইয়ার যেহেতু ইংলিশ অঙ্ক প্র্যাকটিস করেছি, গাণিতিক সমস্যাগুলো এখানে আমরা পারবো। এরপরেরটা হচ্ছে লেজার। আমাদের জার্নাল যদি আমাদের কাছে থাকে, তাহলে লেজারে ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হয় না। লেজার মানে হচ্ছে খতিয়ান, অর্থাৎ আমার কাছে যদি জাবেদা থাকে, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আমরা খতিয়ানগুলো পারি। এরপরটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে ক্লোজিং এন্ট্রিজ। এটা সম্পর্কে তোমাদের ধারণা আছে, শুধুমাত্র একটু আমাদের এই লেভেলে এসে কীভাবে পোস্টিংটা দিতে হয় আমরা হচ্ছে সেটা একটু দেখব। সেটা হচ্ছে ক্লোজিং এন্ট্রিজ। ক্লোজিং এন্ট্রিজের বাংলা হচ্ছে সমাপনী দাখিলা। তোমাদের নিশ্চয়ই মনে আছে একাদশ দ্বাদশে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে কার্যপত্রে আমরা সমাপনী দাখিলা করেছি। কার্যপত্রের শেষে সে আয় বন্ধ, ব্যয় বন্ধ, নিট লাভ, নিট ক্ষতি অথবা উত্তোলন হিসাব বন্ধ করার জন্য যে জাবেদাগুলো দিতাম, সেই একই ধরনের জাবেদাগুলোও কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই যে কয়টা আইটেম আমাদের এখানে আছে, কস্ট অফ দ্য মেশিন, ট্রাক, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েবল ভ্যালু, ডেপ্রিসিয়েশন কস্ট পার ইউনিট, ডেপ্রিসিয়েশন শিডিউল, জেনারেল জার্নাল, লেজার, ক্লোজিং এন্ট্রিজ। এর বাইরে থেকে কিন্তু আমাদের কোশ্চেন এই পর্যন্ত আসে নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও আসবে না। আর একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো অনার্স এবং ডিগ্রির ক্ষেত্রে তোমরা হচ্ছে অধ্যায়গুলো ভাগ করে নিবে, যে আমি এই অধ্যায় থেকে অ্যান্সার করব, এই অধ্যায় থেকে আমরা পরীক্ষার হলে অ্যান্সার করব না। তো যেগুলো আমরা একটু সিলেক্ট করব, যেখান থেকে অ্যান্সার করব, সেই সমস্ত অধ্যায় সম্পর্কে খুব ভালো মতো ধারণা নিয়ে আমাদের পরীক্ষার হলে যেতে হবে। তো যাই হোক, আমরা বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে ঘাটাঘাটি করে এই বিষয়গুলো দেখতে পাইছি যে এখানে আমাদের এই কয়টা আইটেমের বাইরে ইনশাল্লাহ কোশ্চেন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আজকে হচ্ছে আমরা একটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটা হলো প্লান্ট অ্যাসেট নিয়ে কথা বলবো। প্লান্ট অ্যাসেটটা কি আসলে? প্লান্ট অ্যাসেট আমরা এর আগে দেখলাম যে 3টা আইটেম ছিল সেখানে। 3টা আইটেমের মধ্যে প্রথম আইটেমটা ছিল প্লান্ট অ্যাসেট বা প্লান্ট সম্পত্তি। প্লান্ট সম্পত্তির সংজ্ঞাটা এখানে আমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কি লেখা আছে, প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষ্যে দীর্ঘকাল ধরে ব্যবহারের জন্য যে স্পর্শনীয় সম্পত্তি অর্জন করা হয় তাকে প্লান্ট সম্পত্তি বলা হয়। কয়েকটা জিনিস একটু তোমাদের নোট রাখতে হবে, সেটা হলো প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে। তো একটা প্রধান উদ্দেশ্যটা থাকবে কি, ব্যবসার মধ্যে মুনাফা অর্জন করা দীর্ঘকাল ধরে, অর্থাৎ এটা 1 বছরের বেশি সময়, 2, 3, 4, 5, 6, 10 বছর, 100 বছর হতে পারে। সেটা যে স্পর্শনীয় সম্পত্তি অর্জন করা হয়। স্পর্শনীয় সম্পত্তি হলো যে সম্পত্তিগুলো ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, তাকে স্পর্শনীয় সম্পত্তি বলে, তাকে বলা হলো প্লান্ট সম্পত্তি। তো সংজ্ঞাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দীর্ঘকাল ব্যবহার করতে হবে সেটা,
মুনাফা অর্জন করতে হবে, সেটা স্পর্শনীয় সম্পত্তি হতে হবে, তবেই সেটাকে আমরা প্লান্ট অ্যাসেট বা প্লান্ট সম্পত্তি হিসেবে গণ্য করতে পারবো। যেমন যন্ত্রপাতি, আসবাবপত্র, সরঞ্জাম, যানবাহন, কলকবজা ইত্যাদি। তো এটা হচ্ছে প্লান্ট অ্যাসেটের সংজ্ঞা। এরপরের যে বিষয়টা আছে সেটা হলো আমাদের, যেহেতু এই অধ্যায়ের মূল ভিত্তিটা হচ্ছে অবচয় নিয়ে কাজ করব আমরা, অবচয়ের হার বের করা, অবচয়ের পরিমাণ বের করা, সেই অবচয় সংক্রান্ত জাবেদা দাখিলা দেওয়া, অবচয় নিয়েই খতিয়ান দেওয়া। অর্থাৎ এই চ্যাপ্টারের মূল যেটা ভিত্তি, অর্থাৎ যে জিনিসটা আমাদের মেইন, সেটা হলো অবচয়। এই কারণে আমাদের আলোচনার প্রাধান্যটা থাকবে হচ্ছে অবচয় নিয়ে। তো অবচয় শব্দটা আমরা জানি যে এটারই হচ্ছে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন শব্দটি প্রথম উৎপত্তি হয়েছিল ডেপ্রিটিয়াম থেকে। ডেপ্রিটিয়াম শব্দের নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে ডেপ্রিটিয়াম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ, এটা হচ্ছে ল্যাটিন শব্দ হচ্ছে ডেপ্রিটিয়াম। এখান থেকে ইংরেজি ডেপ্রিসিয়েশন শব্দটি এসেছে। পরবর্তীতে ইংরেজি ডেপ্রিসিয়েশন থেকে এসেছে হলো অবচয় শব্দটা, যার অর্থ হচ্ছে তিন ভাষার শব্দ। ডেপ্রিটিয়াম হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ, ডেপ্রিসিয়েশন হচ্ছে ইংরেজি ভাষার শব্দ, অবচয়টা হচ্ছে বাংলা ভাষার শব্দ। প্রত্যেকের শাব্দিক অর্থ কিন্তু একই। তো অবশ্যই কাকে বলে, অবশ্যই দুইটার সংজ্ঞা আমরা এখানে দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু পার্ট এতে তোমাদের আসে। একটা হলো কোনো সম্পত্তির মূল্যকে উহার আয়ুষ্কালের মধ্যে আনুপাতিক হারে বন্টন করার প্রক্রিয়াকে অবশ্যই বলা হয়। কে বলছে? কোনো সম্পত্তির মূল্যকে উহার আয়ুষ্কালের মধ্যে আনুপাতিক হারে বন্টন করার প্রক্রিয়াকে কি বলা হয়? অবশ্যই বলা হয়। সেটা হলো যে কোনো কারণে সম্পত্তির ক্রমাগত স্থায়ী মূল্য হ্রাসকে কী বলা হয়? অবশ্যই বলা হয়। অর্থাৎ সেটা ব্যবহারজনিত কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, তাকে কি বলা হয়? যে কোনো কারণে সম্পত্তির ক্রমাগত এবং স্থায়ী মূল্য হ্রাসকে অবশ্যই বলা হয়। তো অবশ্যই যেটা সংজ্ঞা তোমাদের এখানে দিয়ে দিছি, পার্টিতে তোমাদের যদি সংজ্ঞা এটা আসে তাহলে তোমরা এভাবে লিখে দেবে যে কোনো একটা সংজ্ঞা। এখান থেকে পার্টিতে আরেকটা শব্দ আসতে পারে যে ডেপ্রিসিয়েশন শব্দটি কোন ভাষা হতে এসেছে, কোন শব্দ হতে এসেছে। এটা এসেছে ল্যাটিন শব্দ হতে এবং এটা এসেছে হচ্ছে ডেপ্রিটিয়াম শব্দ হতে। তো এটি হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশনের সংজ্ঞা, অবশ্যের সংজ্ঞা। এরপরে যে জিনিসটা আসে সেটা হলো অবশ্যই ধার্যের কিছু পদ্ধতি। আমরা একাদশ দ্বাদশ লেভেলে কিছু পদ্ধতি সম্পর্কে জেনেছি। এখানে যেহেতু আমাদের অনার্স ডিগ্রি লেভেল, অনেকগুলো পদ্ধতি এখানে আছে। আমরা মোটামুটি বেছে 10টা পদ্ধতি নিয়ে এখানে তোমাদের দিয়ে দিছি, 8টা 10টা। তো সবগুলো পরীক্ষায় আসে না, পরীক্ষার মধ্যে হয়তো আমাদের সেই 3-4টা পদ্ধতি থেকেই আগের মতোই কোশ্চেন সেট আপ হয়ে থাকে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সরল রৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথড। এই পদ্ধতি সম্পর্কে আমাদের ধারণা আছে যে প্রতি বছর যে পদ্ধতিতে অবশ্যই কী হয়, সমান হারে হয়, তাকে বলা হয় সরল রৈখিক পদ্ধতি। দ্বিতীয় যে পদ্ধতিটা আছে তার নাম হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিমিনাইশিং মেথড। তো সাথে সাথে বাংলার সাথে সাথে আমাদের ইংরেজিগুলো জানতে হবে, কারণ পরীক্ষায় গাণিতিক প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে ইংলিশে। থার্ড যেটা আছে দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি, এটা সম্পর্কে আমাদের আগে ধারণা আছে। এই ক্রমহ্রাসমান জের পদ্ধতি আর দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি হচ্ছে প্রায় কাছাকাছি, একটু কিঞ্চিত পার্থক্য আছে, যেটা পরীক্ষায় হলে বা আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে গাণিতিক সমস্যার ক্ষেত্রে খুব বেশি প্রভাব ফেলে না। এটার ইংরেজি প্রতিশব্দ আছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। এরপরে আরেকটা জিনিস আছে সেটা হলো উৎপাদন একক পদ্ধতি, প্রোডাকশন ইউনিট মেথড। এটা হলো উৎপাদনের এককের সাথে সম্পর্কিত, যে প্রতি বছর কী পরিমাণ একক উৎপাদন করা হয় তার উপর ভিত্তি করে এটা কাজ করতে হয়। একটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি হচ্ছে যেটা হচ্ছে সময়ের উপর, অর্থাৎ কত বছর আমি মেশিনটা ব্যবহার করব, আমার সম্পদটা ব্যবহার করব, তার উপর এটা নির্ভর করবে। এরপরটা হচ্ছে যন্ত্র ঘন্টা হার পদ্ধতি, অর্থাৎ আমার মেশিনটা কত ঘন্টা কাজ করতে পারে। তোমরা হচ্ছে অনেক সময় মেশিন ক্রয় করতে গেলে বলে দেয় এটা এত ঘন্টা ফ্রিলি কাজ করতে পারবে, কোনো রিপেয়ারিংয়ের দরকার হবে না,
তার উপর ভিত্তি করে এই কাজটা করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সমকিস্তি পদ্ধতি, যাকে বলা হয় অ্যানুইটি মেথড। এরপরে একটা হচ্ছে বীমাপত্র পদ্ধতি, এটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি মেথড। এরপরটা হচ্ছে পুনঃমূল্যায়ন পদ্ধতি, রিভ্যালুয়েশন মেথড। সর্বশেষ একটা পদ্ধতি হচ্ছে অবচয় ভাণ্ডার পদ্ধতি, ডেপ্রিসিয়েশন ফান্ড মেথড। তোমাদের নিশ্চয়ই ভয়ের কোনো কারণ নেই। এই এতগুলো পদ্ধতি জানার অর্থটা হচ্ছে আমরা প্রত্যেকটা পদ্ধতি সম্পর্কে বাসায় একটু যে বইটা আছে রিডিং করে নেব। তো আমাদের মূল কাজটা কিন্তু প্রথম যে 4-5টা পদ্ধতি আছে তার উপর ভিত্তি করেই, এবং তার উপর ভিত্তি করে কিন্তু পরীক্ষার মধ্যে গাণিতিক প্রশ্নগুলো আমাদের অ্যান্সার করতে হয়, এবং আমরা সেভাবেই প্র্যাকটিস করব। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এটা হচ্ছে মোটামুটি অধ্যায় সম্পর্কে, প্ল্যান্ট অ্যাসিড সম্পর্কে একটু ধারণা। পরবর্তীতে আমরা প্রত্যেকটা পদ্ধতি নিয়ে কিন্তু তোমাদের সাথে কথা বলবো, অর্থাৎ যে পদ্ধতিগুলো আছে সরলরৈখিক, ক্রমহ্রাসমান, দ্বিগুণ ক্রমহ্রাসমান, উৎপাদন, বর্ষ সংখ্যা, যন্ত্রঘণ্টা, এই পদ্ধতির মধ্যে যেগুলো আমাদের একদম পরীক্ষার মধ্যে যতগুলো পদ্ধতি আসে, যতগুলো পদ্ধতির অ্যান্সার করতে হয়, ঠিক অতগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই আলোচনাগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে করতে থাকব। আর তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করেছ অথবা যারা করো নাই, তারা একটা কাজ করবে, সেটা হলো চেষ্টা করবে লেকচারগুলো ফলো করতে। পরবর্তীতে আমরা আগামী লেকচারে, অর্থাৎ আমরা যেদিন নিতে পারি, সরলরৈখিক পদ্ধতি সম্পর্কে আমরা কিছু কথা বলবো। তার কি কি প্রশ্ন আসতে পারে, এই পদ্ধতিটা প্রায়ই আসে আমাদের, সেখান থেকে জাবেদা আসে, খতিয়ান আসে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং একটা প্র্যাকটিক্যাল অর্থাৎ গাণিতিক সমস্যা নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।